ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি নবীন কীর্তনিয়া, প্রভাষক গণিত বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র, অধ্যায় নবম অন্তরীকরণ নিয়ে আলোচনা করব এবং লেকচার নম্বর 3। এর আগে দুটো লেকচার হয়েছে, আশা করি সেই লেকচারগুলো তোমরা ভালোভাবে দেখেছো। যদি সেই লেকচারগুলো ভালোভাবে দেখে থাকো তবে এবং সেই মতো যদি বাসায় প্র্যাকটিস করে থাকো তবে বিশ্বাস করি যে তোমাদের অনেক উপকারে আসবে। উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ, যার ইংরেজি নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, লেকচার নম্বর 3 এবং আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন ফাংশনের অন্তরজ। মূল নিয়মে লগ এ এক্স এর অন্তরজ নির্ণয় করব। আসলে কথাটা এরকম নয়, উচ্চারণটা হবে এক্স এর এ ভিত্তিক লগ এর অন্তরজ নির্ণয়। কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে অনেক সময় যখন তুমি এটাকে উল্লেখ করবে অত বড় করে উল্লেখ না করে যদি নিজের মতো করে উল্লেখ করতে চাও তখন এভাবে উল্লেখ করতে পারো, তাই আমি ওইভাবে বললাম। এর জন্য আমরা প্রথমে যে কাজটা করব, একে ফাংশন হিসেবে ধরে নেব। ফাংশন অফ এফ অফ এক্স ইকুয়াল এক্স এর এ ভিত্তিক লগ। এখান থেকে যেহেতু এভাবে আমার লগ এ এক্সের মূল নিয়মে অন্তরীকরণ করা একটু কঠিন, তাই আমরা একে সাহায্যকারী হিসেবে ইকে নিয়ে আসবো। সেটা হচ্ছে লগ এ ই অর্থাৎ ই এর এ ভিত্তিক লগ এবং ইন্টু লগ ই এক্স অর্থাৎ এক্সের ই ভিত্তিক লগ। যেহেতু এখানে মান এবং এখানের ভিত্তি এক, কাজে ই দুই পাশ থেকে বাদ গেলে অর্থাৎ পুরো ফাংশনটাই থাকে। কাজেই এটা কি লেখা যায় লগ এ ই, আর আমরা জানি লগের ই ভিত্তিক লগ এক্স এর মান হবে লন এক্স। একইভাবে আমরা এখান থেকে ফাংশন অফ এক্স প্লাস এইচ এর মান বের করবো, অর্থাৎ লগ এ ই বা ই ভিত্তিক এ ভিত্তিক লগ এর মান যখন ই হবে এর সাথে লন এক্স, এক্সের পরিবর্তে শুধুমাত্র আমরা এক্স প্লাস এইচ বসাবো। এরপর আমরা আমাদের মেন সূত্র চলে যাব, সেটা হচ্ছে ডি বাই ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল লিমিটেশন এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই সূত্রটা এখন এই মানটা প্রয়োগ করব। সেটা হচ্ছে যদি প্রয়োগ করি তাহলে এমন হবে, এফ এক্সের পরিবর্তে আমরা লগ এ এক্স বসালাম সমান লিমিটেশন এইচ টেন্ডস টু 0, মানগুলো বসিয়ে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে ডান পক্ষে লগ এ ই কমন যায়, যদি আমরা লগ এ ই কমন নিই তখন ফলাফলটা হবে এরকম, লিমিটেশন এইচ টেন্ডস টু 0 এর ই ভিত্তিক লগ, ই এর এ ভিত্তিক লগ হবে এরকম লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স। এখান থেকে আমরা লন এক্স কমন নিতে পারবো, বা যেহেতু এটা বিয়োগ আকার আছে আমরা ভাগ আকারে নিতে পারবো। এমন হবে লিমিটেশন এইচ টেন্ডস টু 0 লগ এ ই লন এক্স প্লাস এইচ বাই এইচ। এখানে এক্স এক্স যদি আমরা আলাদা করে দিই তবে এমন হবে লিমিটেশন এইচ টেন্ডস টু 0 লগ এ ই 1 বাই এইচ লন 1 প্লাস এইচ বাই এক্স। এখন প্রশ্ন হচ্ছে আমরা এইখানে একটা সূত্র বসাতে পারবো, সেটা হচ্ছে লন 1 প্লাস এর একটা সূত্র, সেটা হচ্ছে এরকম। তোমরা এই সূত্রগুলো বইয়ের যে শুরুর দিকের যে সূত্রগুলো আছে সেখানেই তোমরা এই সূত্রগুলোকে খুঁজে পাবা। তা লিমিটেশন এইচ টেন্ডস টু 0 লগ এ ই 1 বাই এইচ লন 1 প্লাস এইচ বাই এক্স, এর পরিবর্তে আমরা সূত্রটা বসিয়ে দিয়েছি। লিমিটেশন এইচ টেন্ডস টু 0 লগ এ ই 1 বাই এক্স, অর্থাৎ কি আমরা উপরের সবগুলোতে দেখতে পাচ্ছি যে এইচের উপস্থিতি আছে, তাই এইচ কমন নিলে এখানে শুধুমাত্র একটা করে এইচ বাদ যাবে এবং আমার বাম পাশে যেহেতু 1 বাই এইচ ছিল এই এইচ যদি আমরা বাদ দিয়ে দিই তখন হবে এরকম 1 বাই এক্স মাইনাস 1 বাই 2 এইচ বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই 3 এইচ স্কোয়ার বাই এক্স কিউব। এবং এইভাবে বাড়তে বাড়তে কী হবে, সব জায়গায় দেখা যাবে যে এইচের উপস্থিতি আছে, এই জন্য লেখা হয়েছে এইচের উচ্চতর ঘাত সংবলিত পদসমূহ।
তার মানে এরকম হয় লগ এ ই। এখন এইচ যেহেতু টেন্ডস টু জিরো, এইচ সংবলিত যে পদগুলো আছে সবগুলো জিরো হয়ে যাবে, তার মানে ফলাফল আসে এরকম 1/x - 0 + 0 - 0, অর্থাৎ এর ফলাফল আসে এরকম d/dx log ax, অর্থাৎ x এর ভিত্তিক লগ ইকুয়াল হবে 1/x log ae বা ই এর ভিত্তিক লগ। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। মূল নিয়মে x এর সাপেক্ষে x⁴n এর অন্তরজ নির্ণয় করব। এটা শুধুমাত্র একটা অন্তরজ নয়, এটা একটা সূত্র, খুব মানে প্রয়োজনীয় সূত্র। তোমরা এই অন্তরীকরণ যতবারই করতে যাবে এই সূত্রটা খুব বেশি পরিমাণে প্রয়োগ হবে, তাই এটা খুব ধৈর্য ধরে বা সুন্দর করে এটা বুঝতে হবে এবং সাথে এটা মনে রাখতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, নাহলে তোমরা সামনের কোনো অঙ্ককেই ঠিকমতো সমাধান করতে পারবে না। তাহলে এখানেও f(x = x⁴n), তাহলে আমরা এখান থেকে f(x + h) এর মানটাও বের করব, হবে x + h⁴n। এরপরে আমরা সেই সূত্রটা ব্যবহার করব, d/dx f(x) = লিমিটেশন h টেন্ডস টু 0 f(x + h - fx/h), এই মানটাই আমরা এখানে ইনপুট করব। তাহলে হবে এরকম লিমিটেশন h টেন্ডস টু 0 x + h⁴n - x⁴n। এরপর লিমিটেশন h টেন্ডস টু 0 আমরা উভয় পক্ষ থেকে আমরা কি করব, প্রথম যে অংশটুকু আছে সেখান থেকে আমরা x কমন নেব। x কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, অর্থাৎ x দ্বারা যদি আমি প্রথম অংশটাকে ভাগ করি হবে 1 + h/x, পুরোটুকের পাওয়ার হচ্ছে n - x⁴n। তাহলে এই দুটো ফাংশন থেকে আমরা যে লিখতে পারি লিমিটেশন h টেন্ডস টু 0, এখানে যেহেতু nটা পুরো ফাংশনটার উপর পাওয়ার হিসেবে আছে, তার মানে এখানে আলাদা আলাদা করা যাবে, সেটা হচ্ছে x⁴n × 1 + h/x⁴n - x⁴n। এখান থেকে খুব সহজে আমরা x⁴n কমন নিতে পারবো। যেহেতু h টেন্ডস টু 0 তাই h-কে x অপেক্ষা ক্ষুদ্রতর ধরা হয়, এটা আমরা সহজে বুঝতে পারছি, কারণ কি h/x <1। অতএব 1 + h/x-কে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা লিখতে পারি। এখানে 1 + h/x-এর যে সূত্রটা সেটা এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ লিমিটেশন h টেন্ডস টু 0 x⁴n 1 + n × h/x, এরপরে ক্রমান্বয়ে এগুলো কমতে থাকবে, অর্থাৎ n × n-1/2, এরপরেটা আসবে n × n-1 n-2 × (3), এভাবে বাড়তে বাড়তে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা ফাংশন থেকে আমরা x⁴n কমন নিতে পারি, এবং x⁴n কমন নিলে এখানে ফলাফলটা আসে এরকম 1 + n/h/x, এখানে +1 আছে, এখানে -1 আছে, এই দুটো কাটা যায় বা বাদ যায়, বাদ গেলে থাকে এরকম লিমিটেশন h টেন্ডস টু 0, উপরে থাকে x⁴n n/h/x + n × n-1/2 h² + সাবটুইভাবে চলতে থাকবে, এবং নিচে আছে h। দেখা যাচ্ছে উপরের যে দুটো পদ আছে প্রত্যেকটা পদের সাথে h সংবলিত পদ আছে, কাজে আমরা যদি h কমন নিয়ে উপরে নিচে অর্থাৎ হর এবং লব থেকে বাদ দিয়ে দিই তখন ফলাফলটা আসবে এরকম লিমিটেশন h টেন্ডস টু 0 x⁴n n/x + n × n-1/2 h/x²। এরপরে যতগুলো পদই আমরা ব্যবহার করব সব জায়গায় আমার h এর উপস্থিতি থাকবে, তাই এখানে বলা হয়েছে প্লাস h এর উচ্চতর ঘাত সংবলিত পদ, অর্থাৎ আমরা এরপরে যতগুলো মানই বসাবো সেখানে সব জায়গাতে কি থাকবে, h এর উপস্থিতি থাকবে। কাজেই এখানে যদি আমি h টেন্ডস টু 0 বসাই তাহলে প্রথম পদটা বাদে বাকি সবগুলো পদই 0 হয়ে যাবে, কাজেই এর মান হবে এরকম x⁴n × n/x প্লাস বাকি পদগুলোর মান কত 0, কাজে এর ফলাফল হবে n × x⁴n-1, কারণ এখানে নিচে যেহেতু এক্সটা ভাগ আকারে আছে এর পাওয়ার 1, উপরে আসলে এটা কি মাইনাস হিসেবে বা ঋণাত্মক হিসেবে চলে আসবে, তার মানে এর ফলাফল আসবে nx⁴n-1, এবং বাকি ফাংশনগুলো বা বাকি পদগুলোর ফলাফল হবে 0। সুতরাং ফলাফলটা হবে d/dx x⁴n, অর্থাৎ x⁴n এর অন্তরজ যদি আমরা নির্ণয় করি এর ফলাফল আসবে nx(n-1), অর্থাৎ nx এর পাওয়ার হবে n-1। এখানে দেখা যাচ্ছে যে যার আমরা ডেরিভেটিভ করছি তার পাওয়ারটা বাম পাশে অর্থাৎ সহগ হিসেবে চলে আসবে, এবং যার ডেরিভেটিভ করছি তার পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ প্রত্যেকবারে একই ঘটনা ঘটবে। এইটা যদি মনে রাখতে পারো তবে তোমাদের অন্তরীকরণটা খুব বেশি সহজ মনে হবে। আবার বলছি, এখানে x⁴n কে অর্থাৎ পাওয়ার হচ্ছে
এন এবং তোমার ভিত্তি হচ্ছে এক্স, এর মানে হচ্ছে এর পাওয়ারটা হচ্ছে এবার সহগ হিসেবে চলে আসবে এবং যে পাওয়ার ছিল সেই পাওয়ার থেকে 1 কমে যাবে। এই হচ্ছে সূত্রটা। পরবর্তী উদাহরণ চলে যাব d/dx x⁵। আমরা এইখানে যে উদাহরণ বা যে সূত্রটা প্রমাণ করেছি এইখানে তার প্রয়োগ করব, অর্থাৎ ছিল কেমন x⁵ এর ডেরিভেটিভ করব। তার মানে আমি বলছিলাম যে পাওয়ারটা ছিল সেটা সহগ হিসেবে চলে আসবে, তার সহগ হিসেবে আসবে 5 এবং এক্স থাকবে এখানে চলক হিসেবে এক্স আছে, এর পাওয়ার 1 কমে যাবে অর্থাৎ 5 - 1, তার মানে ফলাফল হবে 5x⁴। d/dx 1/x এর যদি আমরা ডেরিভেটিভ করি তখন আমরা জানি 1/x হচ্ছে এক্সের পাওয়ার -1, কাজে এর করলে হবে এরকম, এখানে পাওয়ার হচ্ছে -1, এটা সহগ হিসেবে চলে আসবে, তার মানে কি -x হবে এবং এর পাওয়ার আরও 1 কমে যাবে, -1 ছিল এখন -2 হবে। এই হচ্ছে ফলাফল। আর এক্সের পাওয়ার -2 মানে হচ্ছে -1/x²। আমরা তৃতীয় নম্বরে চলে যাব। এটা একটা অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে d/dx যদি আমি এক্সকে অর্থাৎ যার পাওয়ার 1 বা 1 তাকে যদি আমি ডেরিভেটিভ করি এর ফলাফল হবে 1। কারণ হচ্ছে কি, তোমরা এই ফলাফলটাই অর্থাৎ এই যে সূত্রটা আমরা এতক্ষণ প্রয়োগ করে জেনেছি এবং এখন প্রয়োগ করছি সেইটাই প্রয়োগ করছি, অর্থাৎ এখানে পাওয়ার 1 ছিল সেটা সহগ হিসেবে চলে আসছে এবং পাওয়ার 1 কমে গেছে। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে এর ফলাফল হচ্ছে 1। পরেরটাতে চলে যাচ্ছি। d/dx এর যদি আমি √x অর্থাৎ আমরা জানি কোনো কিছুর পাওয়ার কোনো কিছুর উপরে যদি রুট থাকা মানে হচ্ছে এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে আমরা এইখানে এই একইভাবে এই ফলাফলটা বা এই সূত্রটা প্রয়োগ করব। একটা সূত্র প্রয়োগ করার পর বা একটা সূত্র প্রমাণ করার পর আমরা তার সাথে সংশ্লিষ্ট দেখো অনেকগুলো উদাহরণ এখানে তুলে ধরেছি। কারণ হচ্ছে যদি তুমি সূত্রটা ঠিকভাবে প্রয়োগ করতে পারো তোমার এই অন্তরীকরণটা অনেক বেশি সহজ মনে হবে। তাই এখানে পাওয়ার আছে হাফ, তাই এই সহগ হিসেবে চলে আসবে এবং চলক এক্সের পাওয়ার হাফ ছিল, এখান থেকে পাওয়ার 1 কমে যাবে, তাহলে পাওয়ার হয় x⁻⁻²। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যখন ঋণাত্মক হয় তাকে নিচে নিলে তখন তার ঋণাত্মক চিহ্নটা উঠে যায়, তাহলে কী হবে 1/2 × 1/x⁴। আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার হাফ মানে হচ্ছে তার রুট, অর্থাৎ 1/2√x। এরপর অন্তরীকরণের প্রয়োজনীয় সূত্রগুলি, যে সূত্রগুলিগুলো আমার প্রত্যেকটা খুব বেশি জরুরি। দেখো প্রথমেই আমি যে কথা বলছিলাম সবচেয়ে প্রথমে যে সূত্র আছে সেটা হচ্ছে ডেরিভেটিভ অফ x⁴n ইকুয়াল n অফ x এর n-1, অর্থাৎ পাওয়ারটা সহগ হিসেবে চলে আসবে এবং পাওয়ারের ক্ষেত্রে 1 কমে যাবে বা 1 মাইনাস হবে। 2 নম্বরটা হচ্ছে d/dx x অর্থাৎ যার পাওয়ার 1 থাকবে তাকে যদি আমি ডেরিভেটিভ করি এর ফলাফল হবে 1। d/dx 1/x আমরা যেগুলো এতক্ষণ যেগুলো প্রমাণ করেছি সেগুলোই আমরা বিভিন্ন ক্ষেত্রে আমার প্রয়োজনের অনুসারে আমরা এগুলো প্রয়োগ করতে পারবো, অর্থাৎ সূত্রগুলো হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে d/dx 1/x ইকুয়াল হবে -1/x²। d/dx 1/x⁴n হবে -n/x⁴n+1। d/dx √x হবে 1/2√x। d/dx ধ্রুবক অর্থাৎ কোনো ধ্রুব সংখ্যাকে যদি আমি ডেরিভেটিভ করি তখন তার ফলাফল হবে 0। d/dx c × f(x), এখানে c হচ্ছে চলক বা কনস্ট্যান্ট বা ধ্রুবক। যদি এরকম হয়, যদি কোনো ফাংশনের সাথে একটা চলক বা ধ্রুব রাশি থাকে তাকে আমরা ডেরিভেটিভের বাইরে এনে বাকি যে ফাংশনটা আছে তাকে ডেরিভেটিভ করলে এর ফলাফলটা পাওয়া যাবে, তাই বলা হচ্ছে c × d/dx f(x). d/dx a⁴x, এখানের ফলাফল হচ্ছে a⁴x ln a, যেখানে a > 0। তারপর হচ্ছে d/dx যদি আমি e⁴xকে ডেরিভেটিভ করি তার ফলাফল হবে ex। d/dx e⁴mx এরকে যদি ডেরিভেটিভ করি এর ফলাফল হবে me⁴mx। d/dx ln x কে যদি আমি ডেরিভেটিভ করি এর ফলাফল হবে 1/x, যেখানে শর্ত থাকে যে x > 0। এরপর হচ্ছে d/dx log ax, অর্থাৎ এইটা আমরা প্রমাণ করে আসছি, তারপর আবার তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। d/dx log ax বা x এর এভিত্তিক লগ, এর এভিত্তিক লগকে যদি আমরা ডেরিভেটিভ করি এর ফলাফল আসবে 1/x এর এভিত্তিক লগ। তা d/dx যদি sin x কে ডেরিভেটিভ করি আসবে cos x, যদি cos x কে করি আসবে -sin x। আমরা যদি tan x এর ডেরিভেটিভ করি এর ফলাফল আসবে sec² x।
যদি আমরা কট এক্সকে ডেরিভেটিভ করে ফলাফল আসবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। যদি সেক এক্সকে আমরা ডেরিভেটিভ করে ফলাফল আসবে সেক এক্স ট্যান এক্স। যদি কোসেক এক্সকে আমরা ডেরিভেটিভ করবে এর ফলাফল আসবে মাইনাস কোসেক এক্স কট এক্স। এছাড়া আমাদের আরও কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো এখন দেখব। সেটা হচ্ছে ডি বাই ডিএক্স ইউভি, অর্থাৎ দুইটা ফাংশন যদি সমষ্টি আকারে থাকে তার ডেরিভেটিভ করতে হবে। ডি বাই ডিএক্স ইউ অর্থাৎ প্রথম ফাংশনটা ডেরিভেটিভ করব এবং বাদ দিয়ে বা এর সাথে যোগ করে বা সমষ্টি আকারে দ্বিতীয় ফাংশন ডেরিভেটিভ করব। যদি বিয়োগ আকারে থাকে একইভাবে, অর্থাৎ কি শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন ব্যবহৃত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর মধ্যে এই একটা সূত্র যেটা খুব বেশি কাজে লাগে, সেটা হচ্ছে দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে তবে তার ডেরিভেটিভ কীভাবে করব। সেটা হচ্ছে প্রথম ফাংশনটাকে চলক ধরে দ্বিতীয় ফাংশনটাকে ডেরিভেটিভ করব প্রথমবার এর সাথে সমষ্টি আকারে দিয়ে, আবার দ্বিতীয় ফাংশনটাকে চলক ধরে প্রথম ফাংশনটাকে ডেরিভেটিভ করব। অর্থাৎ দুইটাকেই আমরা ডেরিভেটিভ করব, তবে কি প্রথম ক্ষেত্রে একটাকে চলক যাকে চলক ধরবো দ্বিতীয় ক্ষেত্রে তাকে ডেরিভেটিভ করব, আবার দ্বিতীয় ক্ষেত্রে অন্য ক্ষেত্রে যদি কাউকে চলক ধরি তার অন্যটাকে ডেরিভেটিভ করব। যদি এখানে একের অধিক মানে দুইটা সংখ্যারও বেশি যদি কোনো সংখ্যা হয়, যদি তিনটা সংখ্যার গুণফল হয় তখন গুণফলটা এরকম, অর্থাৎ দুইটাকে চলক ধরে বাকিটাকে আমরা ডেরিভেটিভ করব। এখানে তিনটা একই ক্ষেত্রে। যদি এখানে ভাগ আকারে ডেরিভেটিভ করি, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, অর্থাৎ কি যে ভগ্নাংশ যে হর হিসেবে থাকবে তাকে চলক ধরে বাকিটাকে ডেরিভেটিভ করব মাইনাস দিয়ে, এরপরে হচ্ছে যে লব হিসেবে থাকবে তাকে চলক ধরে নিচেরটাকে ডেরিভেটিভ করব এবং এর হর হিসেবে আসবে যে হর ছিল তার বর্গ। এরপরে আমরা এর সাথে সম্পর্কযুক্ত কিছু সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটা হচ্ছে ডি বাই ডিএক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এর ফলাফল কী করব, যেহেতু একেরও অধিক পদ আছে আমরা প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে নিতে পারবো। তাহলে ডি বাই ডিএক্স এ এক্স স্কোয়ার, ডি বাই ডিএক্স বি এক্স, ডি বাই ডিএক্স সি। এখানে দেখা যাচ্ছে এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করছি এবং এ হচ্ছে চলক বা কনস্ট্যান্ট, এ হচ্ছে কনস্ট্যান্ট, কাজে আমরা একে বাইরে নিয়ে আসবো। তাহলে এর ফলাফলটা হবে এরকম, এ ইন্টু ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2x, কাজেই এর সাথে 2x গুণ করলে হবে 2ax। দ্বিতীয় ক্ষেত্রে বি হচ্ছে তোমার কনস্ট্যান্ট, কাজে বিকে আমরা বাইরে নিয়ে আসবো এবং এক্সকে শুধুমাত্র ডেরিভেটিভ করব এবং ডি বাই ডিএক্স সি হচ্ছে কনস্ট্যান্ট, কাজে আমরা যদি সিকে ডেরিভেটিভ করি এর ফলাফল আসবে 0। কাজে এর ফলাফল আসবে এরকম 2ax প্লাস বি ইন্টু 1, অর্থাৎ 2ax প্লাস বি। এরপরেরটা হচ্ছে ডি বাই ডিএক্স 8x কিউব মাইনাস 7x এর পাওয়ার হাফ প্লাস 2x এর পাওয়ার মাইনাস 3/2 প্লাস 3, অর্থাৎ এই পুরো পদটাকে আমরা এখানে চারটা পদ আছে প্রত্যেকে কি ডেরিভেটিভ করব। আমরা আমাদের সুবিধার জন্য প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করতে পারবো, সেটা হচ্ছে, এবং যে ধ্রুবরাশিগুলো আছে তাকে বাদ দিয়ে বা তাকে সহগ হিসেবে রেখে তারপরে আমরা বাকি ফাংশনটাকে সবসময় ডেরিভেটিভ করব। এই জন্য এখানে সেগুলোই করা হয়েছে, যে ধ্রুবরাশিগুলো সেগুলোকে বাম পাশে রেখে তারপরে বাকি যে ফাংশনটা ছিল তাকে ডেরিভেটিভ করব। এখানে এক্স কিউব 8কে কনস্ট্যান্ট রেখে এক্স কিউবকে যখন আমরা ডেরিভেটিভ করবো এর ফলাফল আসবে 3x স্কোয়ার। আবার 7কে কনস্ট্যান্ট রেখে যখন এক্স টু দি পাওয়ার হাফকে ডেরিভেটিভ করবো এর ফলাফল আসবে হাফ ইন্টু এক্স এর টু দি পাওয়ার মাইনাস হাফ। এবার 2কে কনস্ট্যান্ট রেখে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2কে যদি আমরা ডেরিভেটিভ করি এর ফলাফল আসবে মাইনাস 3/2 এক্স এর টু দি পাওয়ার মাইনাস 5/2 এবং 3 যেহেতু একটা ধ্রুব সংখ্যা কাজে একে ডেরিভেটিভ করলে ফলাফল আসবে 0। তাহলে এর মোট ফলাফল হচ্ছে 24x স্কোয়ার মাইনাস 7/2 এক্স এর পাওয়ার মাইনাস হাফ মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 5/2। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস 4 লগ এ এক্স, অর্থাৎ এক্সের এ ভিত্তিক লগের একটা মান আছে, আমরা ওইখানে সূত্রটা বসিয়ে দিতে পারবো খুব সহজেই। প্রথম কাজ হচ্ছে যেহেতু তিনটা পদ আছে তিনটা পদকে আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করব। তাহলে এরকম হবে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস, যেহেতু 4 এখানে ধ্রুব রাশি 4কে বামে রেখে বা কনস্ট্যান্ট রেখে বাকিটাকে আমরা ডেরিভেটিভ করব।
তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4কে ডেরিভেটিভ করলে হয়, যেহেতু এখানে পাওয়ার আছে 4, এটা সহগ হিসেবে চলে যাবে, তাই হবে 4x এবং এর পাওয়ার 1 কমে যাবে বা -1 হবে, তাহলে 4 - 1 মানে 3, তার মানে এরকম হবে 4x কিউব। একইভাবে আমরা জানি ই টু দি পাওয়ার এক্সকে যদি ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার এক্সই হয়, সেটা বসাবো। তাহলে এরকম হবে 4x কিউব মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস 4 ইন্টু লগ এ এক্সকে যদি ডেরিভেটিভ করি এর ফলাফল আসবে 1/x ইন্টু লগ এ ই, অর্থাৎ ই এর এ ভিত্তিক লগ। তাহলে এর ফলাফল আসবে সব মিলে এরকম 4x কিউব মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস 4/x ই এর এ ভিত্তিক লগ। পরবর্তী প্রশ্নে চলে যাব, d/dx ex sin x। এখানে দেখা যাচ্ছে যে দুইটা পদ যারা গুণ আকারে আছে অর্থাৎ ইউ এবং ভি আকারে আছে, আমরা ইউভি মেথডটা এখানে প্রয়োগ করব। আমরা ইউভি মেথডটা জানি, সেটা হচ্ছে d/dx ইউভি যদি করি তবে আমরা যে কোনো একটাকে কনস্ট্যান্ট রেখে বাকিটাকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট রাখবো ইএক্সকে এবং ডেরিভেটিভ করব সাইন এক্সকে প্লাস দিয়ে, তারপরে সাইন এক্সকে আবার কনস্ট্যান্ট রেখে ইএক্সকে ডেরিভেটিভ করব। তাহলে সাইন এক্সকে ডেরিভেটিভ করলে আমরা জানি তার ফলাফল আসে কজ এক্স, এবং ইএক্সকে ডেরিভেটিভ করলে তার ফলাফল আসে ইএক্স। তার মানে এই যে খুব সহজ একটা অঙ্ক হয়ে গেল তোমাদের জন্য, দেখো বুঝতে পারবে। তার মানে এরকম হবে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখানে চাইলে তুমি ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারো, তবে কমন নিলে এর ফলাফল আসবে এরকম ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, d/dx log ax ln x। এখানে দুইটা রাশির গুণ আকারে আছে, কাজে আমরা কি করব, log axকে একবার কনস্ট্যান্ট রাখবো এবং ln xকে ডেরিভেটিভ করব, পরের বারে ln xকে কনস্ট্যান্ট রেখে log axকে ডেরিভেটিভ করব। তাহলে log axকে কনস্ট্যান্ট রেখে ln xকে ডেরিভেটিভ করলে আমরা ফলাফল জানি 1/x, সেটা বসিয়ে দিব, এবং ln xকে কনস্ট্যান্ট রেখে log axকে যখন আমরা ডেরিভেটিভ করব এর ফলাফল জানি হচ্ছে 1/x log a e। কাজে এর ফলাফল আসবে এরকম, এই 1/xটা কমন নিতে পারি, 1/x ইন্টু log ax প্লাস ln x প্লাস log a e। নেক্সট প্রশ্নে চলে যাব, এখানে d/dx এক্স স্কোয়ার সাইন এক্স লন এক্স, এখানে দেখা যাচ্ছে তিনটে ফাংশনকে গুণ করা হয়েছে অর্থাৎ ইউ ভি ডব্লু। এই যে তোমাদের নিয়মটা দেখানো হচ্ছে এই সূত্রটা এখানে প্রয়োগ করব, যে কোনো দুটোকে আমরা কনস্ট্যান্ট করে বাকিটাকে আমরা ডেরিভেটিভ করব। প্রথম ক্ষেত্রে সাইন এক্স স্কোয়ার সাইন এক্সকে কনস্ট্যান্ট রেখে শুধুমাত্র লন এক্সকে ডেরিভেটিভ করা হয়েছে, পরের বার সাইন এক্স লন এক্সকে কনস্ট্যান্ট রেখে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করা হয়েছে, পরের বারে এক্স স্কোয়ার লন এক্সকে কনস্ট্যান্ট রেখে সাইন এক্সকে ডেরিভেটিভ করা হয়েছে। তাহলে এর ফলাফল তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। তারপর আমি বলে দিচ্ছি, এক্স স্কোয়ার সাইন এক্স লন এক্সকে ডেরিভেটিভ করলে হবে 1/x, সাইন এক্স লন এক্স এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2x, এক্স স্কোয়ার লন এক্স d/dx সাইন এক্সকে ডেরিভেটিভ করলে হয় কজ এক্স। তোমরা একটু মিলিয়ে নাও, এরকম এক্স স্কোয়ার সাইন এক্স ইন্টু 1/x সাইন এক্স লন এক্স ইন্টু 2x এক্স স্কোয়ার লন এক্স কজ এক্স। এখান থেকে প্রথম এক্স স্কোয়ার সাইন এক্স 1/x, এখানে এক্স এক্স যদি আমরা ক্যালকুলেশন করি তবে ফলাফল আসবে এরকম এক্স সাইন এক্স প্লাস এক্স লন এক্স ইন্টু 2 ইন্টু সাইন এক্স প্লাস এক্স কজ এক্স, অর্থাৎ দুইটা ফাংশন থেকে এক্স লন এক্সটা কমন নেওয়া হয়েছে। এরপরেরটা হচ্ছে d/dx এক্স স্কোয়ার বাই টেন এক্স। এখানে দেখা যাচ্ছে যে u/v অর্থাৎ কি ভাগের যে মেথডটা ছিল সেই আকারে আমরা এটাকে প্রয়োগ করব, অর্থাৎ এটা ছিল হচ্ছে v d/dx u মাইনাস u d/dx v বাই ভি স্কোয়ার, অর্থাৎ কি ভি হচ্ছে এখানে হর এবং ইউ হচ্ছে লব। তার মানে এর ফলাফলটা হবে এরকম tan x d/dx এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার d/dx tan x বাই tan x এর এক্স স্কোয়ার। তাহলে tan x d/dx এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় 2x, এক্স স্কোয়ারকে যখন কনস্ট্যান্ট রাখছি tan xকে ডেরিভেটিভ করলে হয় sec স্কোয়ার x, কাজে এখান থেকে আমরা x কমন নিতে পারি, তার ফলাফল হবে এরকম। এর পরের অংশটা হচ্ছে d/dx √x + 1 বাই √x - 1। এই সমস্ত ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ভিতরের অংশটুকে আবার সেই u/v মেথডে প্রয়োগ করব। তাহলে হবে ইউ হচ্ছে এখানে √x + 1 এবং ভি হচ্ছে √x - 1, কাজেই ভি ইন্টু d/dx অর্থাৎ ভি অংশটাকে বা হরের অংশটাকে প্রথমে কনস্ট্যান্ট রেখে উপরের অংশটাকে ডেরিভেটিভ করব, আবার
পরের ক্ষেত্রে হচ্ছে উপরের অংশটাকে কনস্ট্যান্ট রেখে হর হিসেবে যে আছে তাকে ডেরিভেটিভ করব। তাহলে এর ফলাফল হবে এরকম, √(x-1) ইন্টু আমরা জানি √x+1, একে যদি ডেরিভেটিভ করি এর ফলাফল আসবে 1/2 √x মাইনাস √x+1 d/dx, আবার √x-1কে যদি ডেরিভেটিভ করি এর ফলাফল আসবে 1/2 √x। তাহলে এখানে দেখা যাচ্ছে খুব সহজেই দেখা যাচ্ছে যে 1/2 √x কমন যায়, তাহলে এর ফলাফল আসবে √x+1 √x-1 মাইনাস √x-1, কাজে এখানে √x এবং -√x কাটাকাটি যায়, এর ফলাফল এবং -1 এর ফলাফল হচ্ছে -2। এইটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি এর ফলাফল আসবে এরকম 1/2 √x ইন্টু -2, আর নিচে হচ্ছে √x+-1 এর হোল স্কোয়ার। তাহলে এর মোট ফলাফল আসছে এরকম -1/√x বাই √x-1 এর হোল স্কোয়ার। এখন এখানে একটা সমস্যা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে y = x sin x বাই 1 প্লাস cos x হলে দেখাও যে dy/dx = x sin x বাই 1 প্লাস cos x। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে আমরা u/v মেথডটাই প্রয়োগ করব, u/v মেথডটা অর্থাৎ ভাগের ক্ষেত্রে যে মেথডটা সেটা আমরা প্রয়োগ করব। y = x sin x 1 প্লাস cos x, তাহলে dy/dx এখানে v অর্থাৎ 1 প্লাস cos x কে আমরা কনস্ট্যান্ট রেখে উপরের অংশটা অর্থাৎ x sin x কে আমরা ডেরিভেটিভ করব। আবার দ্বিতীয় ক্ষেত্রে x sin x কে কনস্ট্যান্ট রেখে নিচে যে 1 প্লাস cos x আছে তাকে ডেরিভেটিভ করব এবং হরের হিসাবে থাকবে 1 প্লাস cos x এর হোল স্কোয়ার। এর ফলাফল আসবে এরকম 1 প্লাস cos x, এখানে x sin x কে ডেরিভেটিভ করলে হবে x sin x, অর্থাৎ কি এখানে u/v মেথডটা প্রয়োগ হয়েছে। x কে কনস্ট্যান্ট রেখে sin x কে ডেরিভেটিভ করলে হয় cos x, আবার sin x কে কনস্ট্যান্ট রেখে x কে ডেরিভেটিভ করলে হয় 1, কাজের ফলাফল একবার বসিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে x sin x ইন্টু d/dx, আমরা জানি 1কে ডেরিভেটিভ করলে হবে 0 এবং cos x কে ডেরিভেটিভ করলে হয় -sin x। তাহলে এর মোট ফলাফল হবে এরকম, x এখানে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে এরকম হয় x cos x প্লাস sin x, x cos স্কোয়ার x sin x cos x প্লাস x sin স্কোয়ার x। তাহলে এর ফলাফল আসবে x ইন্টু sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x প্লাস x cos x sin x cos x। এখানে দেখা যাচ্ছে যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x সমান 1 জানো, তাহলে এর ফলাফল আসবে এরকম x ইন্টু 1 অর্থাৎ x, বাকি ফাংশনটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখান থেকে দেখা যাচ্ছে যে প্রথম দুটো ফাংশন থেকে x কমন যায়, অর্থাৎ এরকম হয় 1 প্লাস cos x, এবং দ্বিতীয় দুইটা ফাংশন থেকে বা দ্বিতীয় দুইটা পদ থেকে আমরা লিখতে পারি sin x কমন নিলে এর ফলাফল আসবে 1 প্লাস cos x। এখন এখানে যদি আমি 1 প্লাস cos x কমন নিই উভয় পক্ষ থেকে, তার ফলাফল আসবে এরকম 1 প্লাস cos x ইন্টু x প্লাস sin x। তাহলে নিচে আছে 1 প্লাস cos x এর হোল স্কোয়ার, এখানের একটা এবং উপরের একটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ফলাফল আসবে x প্লাস sin x বাই 1 প্লাস cos x। প্রমাণিত। এরপরে x এর সাপেক্ষে sin x প্লাস cos x বাই 1 প্লাস sin 2x এর অন্তরজ নির্ণয় করব। এর অন্তর নির্ণয় করতে গিয়ে আমাদের একটা সূত্রের দিকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে sin 2x এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 sin x cos x, এবং অনের পরিবর্তে যেহেতু 2 sin x cos x আসছে, আমরা অনের পরিবর্তে এখানে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x যদি বসিয়ে দিই এখানে একটা সূত্র আসবে, সেটা হচ্ছে sin x প্লাস cos x এর হোল স্কোয়ার। এখানে তাই করা হয়েছে, 1 পরিবর্তে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x বসানো হয়েছে এবং sin 2x এর পরিবর্তে 2 sin x cos x একটা সূত্র বসানো হয়েছে। এই সূত্রগুলো তোমরা যে ত্রিকোণমিতিক যে অধ্যায় আছে সেই ত্রিকোণমিতিক অধ্যায়ের যে শুরুর দিকে যে সূত্রগুলো দিয়ে দেওয়া আছে সেখানে তোমরা এই সূত্র প্রত্যেকটা সূত্র পাবে ত্রিকোণমিতির সাথে সংশ্লিষ্ট এগুলো। তাহলে উপর হয় sin x প্লাস cos x এবং নিচে এইটাকে একটা সূত্র আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ sin x প্লাস cos x এর হোল স্কোয়ার। দেখা যাচ্ছে যে রুট এবং নিচের স্কোয়ারটা যদি তুলে দেওয়া হয় তখন উপরে sin x প্লাস cos x, নিচেও একই আসে, sin x প্লাস cos x ইকুয়াল কত হয় 1। সুতরাং আমরা কি বলতে পারি d/dx sin x প্লাস cos x বাই √1 প্লাস sin 2x ইকুয়াল কত 1। এই d/dx যদি আমরা, যেহেতু এর ফলাফল হচ্ছে 1, এখন 1 হচ্ছে একটা ধ্রুব রাশি বা কনস্ট্যান্ট, একে যদি আমরা ডেরিভেটিভ করি এর ফলাফল আসবে কত 0।
তোমাদের এই যে ক্লাসটা করা হয়েছে এইগুলো যদি ঠিকমতো বুঝতে পারো, এর সাথে সংশ্লিষ্ট কিছু সমস্যা তোমাদেরকে তুলে ধরা হয়েছে, যদি এই ক্লাসটা ঠিকমতো বোঝো তবে তোমরা এইগুলো যদি সমাধান করো তবে এই অধ্যায় নিয়ে খুব বেশি সমস্যা থাকবে না। তো সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল, সবাই সুস্থ থেকো এবং বাসায় বসে খুব বেশি প্র্যাকটিস করো। যদি কখনো কোনো প্রয়োজন পড়ে আমাকে নক করো। সবার জন্য শুভকামনা রইল।